তো সার্জারি ক্ষেত্রে যে জিনিসগুলো তোমরা কমন শোনো, যে জিনিসগুলো যেমন তোমরা শোনো অর্থোপেডিক সার্জারি, মেজর সার্জারি, মাইনর সার্জারি বা প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, এই যে বিষয়গুলো এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কোনগুলো আবার খুবই কাছাকাছি, যেমন প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি শুনতে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য আছে জিনিসগুলো। তো আমরা সার্জারি অনেকভাবে ব্যাখ্যা করো, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। তো তুমি যদি চিন্তা করো, যেমন আমরা যদি মনে মনে করি, যে ব্রডলি যদি আমি চিন্তা করি, তাহলে দুই ভাবে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মেজর সার্জারি, আর একটা হচ্ছে মাইনর সার্জারি। তো মেজর সার্জারি এর নাম দেখে বোঝা যায়, আহ, আহ, সাধারণত যে সমস্ত সার্জারির সাথে লাইফ থ্রেটেনিং, লাইফে জীবনে রিস্ক জড়িত, যেমন কার্ডিওভাস্কুলার সার্জারি, হ্যাঁ, বাউল ক্যাভিটিতে বিভিন্ন ধরনের বড় বড় অপারেশন আছে, সে ধরনের সার্জারি, মানে দিস ইজ রিলেটেড টু লাইফ থ্রেটেনিং। এছাড়াও আর কি হতে পারে, এটা একটা ইনভেসিভ, ওপেন করতে হয়, এবং তোমার আহ, একাধিক মানুষের সমন্বয়ে একজন মেইন সার্জন থাকেন, অ্যাসিস্ট্যান্ট থাকেন, আরো তোমার অন্যান্য জনবল থাকেন। যদি আমি মোটা দাগে পার্থক্য করতে চাই, যে মেজর সার্জারি, মাইনর সার্জারি, এটা রিলেটেড টু, যেটা লাইফ থ্রেটেনিং এর সাথে সম্পর্ক, সেটা আমি বলবো মেজর সার্জারি। আর মাইনর সার্জারি এখানে লাইফ নট রিলেটেড টু লাইফ থ্রেটেনিং। যেমন মনে করো একটা অ্যাবসেস অপারেশন করবা, অ্যাবসেস, হ্যাঁ, সেটা তোমার এটা একটা মাইনর সার্জারি। অথবা মনে করো বায়োপসি করা হবে, হ্যাঁ, এটা একটা মাইনর সার্জারি, এটা এক ধরনের। অথবা আবার অনেকে এভাবে ক্লাসিফিকেশন করছে যে ইনপেশেন্ট সার্জারি, আউট পেশেন্ট সার্জারি। ইনপেশেন্ট সার্জারিটা কি? ইনপেশেন্ট সার্জারি হচ্ছে যে তুমি সার্জারি করলা, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিকভারি সময় লাগে, মানে পেশেন্ট ভর্তি করা হলো, হয়তো 4, 5, 7 দিন পরে তাকে রিলিজ দেওয়া হয়, বেশি দিনও লাগতে পারে। আর আউট পেশেন্ট সার্জারি, যেই দিনে ভর্তি ওই দিনই তোমার তাকে রিলিজ দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার আউট পেশেন্ট সার্জারি। তার মানে দেখো যে সব মেজর সার্জারি গুলি তোমার অ্যাকচুয়ালি ইনপেশেন্ট সার্জারি। আবার মাইনর সার্জারি গুলো যেগুলো, সেগুলো ম্যাক্সিমামই তোমার দেখা যায় যে আউট পেশেন্ট সার্জারি। আবার এমনও ভাবে ক্লাসিফাই করা হয়, যেমন আমি যদি আমার বিভিন্ন অর্গান চিন্তা করি, সেই অর্গান ওয়াইজও তোমার সার্জারি ক্লাসিফাই করা হয়। যেমন কার্ডিওভাস্কুলার সার্জারি, নাম দেখে বোঝা যায় যে রিলেটেড টু কার্ডিওভাস্কুলার সিস্টেম। অর্থোপেডিক সার্জারি, নাম দেখে বোঝা যায় দিস ইজ রিলেটেড টু বোন অ্যান্ড জয়েন্ট। হ্যাঁ, নিউরো সার্জারি রিলেটেড টু নার্ভাস সিস্টেম। আবার কোন সার্জারি আছে যেটা আমরা উম, আহ, তোমার স্পেশাল মেশিনারিজ এর প্রয়োজন হয়, হ্যাঁ, সে অনুযায়ী আমরা বলতে পারি। যেমন মেশিনারিজ অথবা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়। যেমন মনে করো চোখের অপারেশন করা হয় মাইক্রো সার্জারির মধ্যে, ইন্ট্রাওকুলার লেন্স অথবা ফ্যাকো সার্জারি। এটা তুমি খালি চোখে করতে পারবে না, এটা মাইক্রোস্কোপের নিচে করতে হয়। এই যে তার মানে এই মাইক্রোস্কোপের হেল্প নিয়ে কিন্তু এটা করা হচ্ছে, হ্যাঁ, বা মাইক্রোস্কোপিক সার্জারি। মাইক্রোস্কোপের হেল্প নিয়ে বা বিভিন্ন ধরনের এই ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস এই হেল্প নিয়ে যে সার্জারি গুলো পারফর্ম করা হয়, হ্যাঁ, তো সে অনুযায়ী রোবোটিক সার্জারিও আছে। এছাড়াও আহ, আহ, বিশেষ যদি কিছু ইউজ করো, যেমন একটা এক্সাম্পল দিই আমরা ভেটেরিনারি ক্ষেত্রে, ক্রায়ো সার্জারি হিউম্যানের ক্ষেত্রেও আছে। ক্রায়ো মানে কি? ক্রায়ো মিন্স কোল্ড, ঠান্ডা। হ্যাঁ, যেমন লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে সার্জারি করা যায়। আহ, যেমন অ্যানিমেলের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, ক্যাটেলের ক্ষেত্রে নোজ রিং যে পরানো হয় বুলের ক্ষেত্রে, তোমার লিকুইড নাইট্রোজেন তো তোমরা দেখছো আমার মনে হয়, অথবা ক্রায়ো ক্যান তোমরা দেখছো। তো লিকুইড নাইট্রোজেনের মধ্যে যদি একটা শার্প রড যদি ডুবানো হয়, সেটা যদি নেজাল সেপ্টামের ভিতরে ধরা হয়, ছিদ্র হয়ে যাবে, ওখানে নোজ রিং পরানো হয়। তার মানে এই যে আমি লিকুইড নাইট্রোজেন ব্যবহার করে যে সার্জারি করলাম, তাহলে এটাকে আমি ক্রাই সার্জারি বলতে পারবো। অথবা টিউমার, টিউমার অপারেশনে তোমার রেডিওথেরাপি, কেমোথেরাপি দিয়ে টিউমার ছোট করে দেখা যায় যে একটা ছোট একটা এরিয়াতে যখন কনফাইন্ড হয়ে যায় টিউমারটা, সেখানে এরকম লিকুইড নাইট্রোজেন দিয়ে, আর লিকুইড নাইট্রোজেন তো তোমরা জানো আসলে এটা ক্যারেক্টার, তোমরা অনেকে টার্মিনেটর মুভিটা দেখেছো,
কি হয়, লিকুইড নাইট্রোজেনের মধ্যে যদি তোমার কোনো কিছু সোকিং করা হয়, স্ট্যাচুর মতো হয়ে যায়, তুমি টোকা দিবা আর ঘোরা ঘোরা হয়ে যাবে। তার মানে এটা ওই জায়গাটা কি করে, ফ্রোজ ফ্রোজেন জায়গাটা জমিয়ে ফেলে এবং টিস্যুটা ডিস্ট্রাকশন করে ফেলে। হুম। তো যাই হোক, এই যে আমি ইউজ করলাম এই ক্রায়ো ম্যাটেরিয়ালস ইউজ করে, সেজন্য আমি এটাকে বলতে পারি যে দিস ইজ ক্রায়ো সার্জারি। এছাড়াও আমরা আমাদের কমন কিছু জিনিস আছে, যেমন কিছু কিছু সার্জারি আমার অবশ্যই করতে হয় সিচুয়েশনের জন্য। একটা অ্যাক্সিডেন্ট হলো, সেখানে অন ডিমান্ড, ওকে ওখানে আমার করতেই হবে। আমার হেমোরেজ হচ্ছে বা বোন ফ্র্যাকচার হয়েছে, করতে হবে। আর কিছু হচ্ছে শৌখিনতা বেশি, যেমন মনে করো আহ, কারো নাক একটু তোমার চ্যাপ্টা আছে, সে একটু চোখা করতে চায়, অথবা কারো চোখ ছোট আছে যেটা বড় করতে চায়। তার মানে দুইটা টার্ম কাছাকাছি সার্জারির নাম শুনবা, একটা হচ্ছে প্লাস্টিক সার্জারি, একটা কসমেটিক সার্জারি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। প্লাস্টিক সার্জারি সাধারণত তিনটা উদ্দেশ্য নিয়ে করা হয়, তিনটা যে কোনো একটা। কি কি উদ্দেশ্য? একটা হচ্ছে রিস্টোরেশন, অথবা তোমার রিকনস্ট্রাকশন, অথবা অল্টারেশন। যেমন রিকনস্ট্রাকশনেরটা আমি যদি এক্সাম্পল দেই, আহ, তোমার কোনো কারণে কারো ক্যান্সার হয়েছে, তোমরা যেন হিউম্যানের ক্ষেত্রে চিন্তা করো যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তার মেমারি গ্ল্যান্ডটা রিমুভ করা হয়েছে, তাহলে তার ওখানে রিকনস্ট্রাকশন করার জন্য ইমপ্ল্যান্ট বসানো হয়। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ রিকনস্ট্রাকশন সার্জারি। এছাড়া মনে করো বোন গ্রাফটিং, অথবা তোমরা জানো যে ঠোঁট কাটা বাচ্চা থাকে, যে ঠোঁট থাকে না জন্মের পর, ক্লেফট লিফ, ক্লেফট প্যালেট, উপরের থোতার উপরের অংশ গ্যাপ থাকে, এগুলো যদি আমি কারেকশন করতে চাই, তাহলে এগুলো কিন্তু তুমি প্লাস্টিক সার্জারির ভিতরে পড়ে। অথবা রিস্টোরেশন যদি আমি করতে চাই, মনে করো কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন, ডোনার থেকে কোন একটা পার্ট নিয়ে আমি লাইভ মানুষের, আমি যদি বা অ্যানিমেলে আমি যদি সেট করি, যেমন কর্নিয়াটা যদি সেট করি, অথবা যে কোনো অর্গান আমি যদি তোমার ডোনার থেকে রিস্টোর করা হয়, রিপ্লেস করা হয়, তাহলে এটাকে আমি বলবো যে দিস ইজ রিকনস্ট্রাকশন সার্জারি। আর তাহলে প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক আসলে নামটা ওই প্লাস্টিক মনে করে অনেক সময়, কিন্তু অ্যাকচুয়ালি এটা অরিজিন হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই প্লাস্টিক শব্দটা মানে হচ্ছে আর্ট অফ মডেলিং, এখান থেকে আসলে নামটা আসছে। আর অথবা আরেকটা হচ্ছে কসমেটিক সার্জারি। কসমেটিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারির মধ্যে মেইন পার্থক্য হচ্ছে কসমেটিক সার্জারি ফর দ্য বিউটিফিকেশন, যেমন অ্যানিমেলের ক্ষেত্রে ডকিং অফ দ্য টেইল, এটা টকিং অফ দ্য টেল, এটা কসমেটিক সার্জারি। অথবা হিউম্যানের ক্ষেত্রে চিন্তা করো, যেমন কোরিয়ান, চাইনিজ, এদের মধ্যে তাদের চোখ ছোট, এদের চোখ বড় করা করা হয়, এটা তার ফর দ্য বিউটিফিকেশন। হ্যাঁ, এজন্য এটাকে নাম নাম বলতেছি আমরা, এটা নাম হচ্ছে কসমেটিক সার্জারি, মানে মেইন পারপাস কসমেটিক সার্জারি, এটা উদ্দেশ্য হচ্ছে ফর বিউটিফিকেশন। তাহলে এছাড়াও আবার চিন্তা করো, আমরা অনেক সময় বলি যে জেরিয়াট্রিক সার্জারি, তার মানে তোমরা পেডিয়াট্রিক যদি বুঝো তাহলে জেরিয়াট্রিক বুঝতে পারো। পেডিয়াট্রিক হচ্ছে শিশুদের, আর জেরিয়াট্রিক হচ্ছে বয়স বয়স্ক অ্যাডাল্টদের জন্য যে সার্জারি। তার মানে এটা হচ্ছে জেরিয়াট্রিক, আর একটা হচ্ছে পেডিয়াট্রিক। আবার ভেটেরিনারি সার্জারি, তারপরে অনেক ধরনের। আসলে মেইন আমি যেগুলো বললাম, যে যেগুলো হর হামেশা তোমরা শোনো যে সার্জারি গুলো, আহ সেইগুলো তোমাদের কি আমি বললাম, বিভিন্ন ভাবে তোমরা পড়তে পারো এটা। মেইন মেইন এই জিনিসগুলোই। হ্যাঁ, যে মেজর সার্জারি, তাহলে আমরা আলোচনা করলাম মেজর সার্জারি, মাইনর সার্জারি, ইন পেশেন্ট, আউট পেশেন্ট, প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, সিস্টেম ওয়াইজ আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো জানলাম। এবং আমরা যদি মেশিন ইউজ করি সে অনুযায়ী বা ম্যাটেরিয়ালস অনুযায়ী সার্জারি গুলো আমরা ক্লাসিফাই করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি সার্জারির ব্রাঞ্চ গুলো সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। তবে সার্জারির তে আমরা যেহেতু জেনারেল সার্জারি, এটা আলোচনা করার জন্য কিছু প্রিফিক্স এবং সাফিক্স তোমাদের সাথে আমি আলোচনা করতে চাই।
যেটা তোমরা শুনো, যেমন তোমরা শুনো ল্যাপারোটমি, আবার কখনো কখনো শুনো ল্যাপ্রোস্কোপি। তো ল্যাপ্রোস্কোপি, ল্যাপারোটমি, ল্যাপারো মিন্স ল্যাপারো মানে কি? ল্যাপারো মানে রিলেটেড টু অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে ল্যাপারোস্কোপি আর অথবা ল্যাপারোটমি পার্থক্যটা কি? ল্যাপারোটমি যেটা, এটা ওপেন করা হয়, অ্যাবডোমেনটা মনে করো ওপেন করে, রিলেটেড টু দ্য অ্যাবডোমিনাল, ল্যাপেরও একটা অর্থ, টমির একটা অর্থ। টমি মিন্স ইনসিশন, ইনসাইজ করা। তাহলে ল্যাপারোটমি আর ল্যাপারোস্কোপির মধ্যে কি পার্থক্য? ল্যাপ্রোস্কোপিক সার্জারি, আমি দুটো এক্সাম্পল দিই তোমাদের। মনে করো অ্যাপেন্ডিসাইট, অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দেওয়া হবে, সেক্ষেত্রে অ্যাবডোমেন ওপেন করে অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিলাম, অ্যাবডোমেন ইনসেশন দিয়ে ওপেন করে ফেলে দিতে হবে। আবার কোন কোন জায়গায় দেখবা সাইনবোর্ডে লেখা থাকে যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে গল ব্লাডারে পাথর সরানো হয়। এর মানে হচ্ছে ল্যাপ্রোস্কোপি হচ্ছে মিনিমাম ইনভেসিভ টেকনিক। মিনিমাম ইনভেসিভ মানে কি? জাস্ট নাভির কাছে 3-4টা ফুটা করা হয়, অল্প, কিন্তু একদম ওপেন করা হয় না। যেমন আমি অ্যাপেন্ডিক্সটা বের ফেলে দেওয়ার জন্য অ্যাবডোমেন ওপেন করে ফেলে দিলাম, এটা মিনিমাম ইনভেসিভ না। কিন্তু আমি যদি এই ছিদ্র করে, যেটা করা হয় যেমন গল ব্লাডার স্টোন অপারেশন করার জন্য একটা ছিদ্র দিয়ে তোমার ক্যামেরা ঢুকানো হয়, আরেকটা ছিদ্র দিয়ে তোমার কাটিং এবং সুচারিং ম্যাটেরিয়ালস এর জন্য একটা মেশিন ঢুকানো হয়, আরেকটাতে তোমার সাকশন মেশিন ঢুকানো হয় যে ফ্লুইড বা ব্লাড আসবে সেটা করার জন্য। অল্প 3টা ছিদ্র করে স্টোন অপারেশন করতেছি আমি, সেক্ষেত্রে আমরা বলতেছি এটা ল্যাপারোস্কোপি। অথবা গল ব্লাডারটাই তুমি যদি এরকম মেশিন বা মিনিমাম ইনভেসিভ টেকনিক ইউজ না করে অ্যাবডোমেন ওপেন করে গল ব্লাডার স্টোন সহ তুমি ফেলে দিলা, তাহলে সেটা ল্যাপারোটমি হবে, তখন আর ল্যাপারোস্কোপি হবে না। তার মানে ল্যাপারোস্কোপি আর ল্যাপারোটমি আমি যদি বলি যে অ্যাবডোমেনের মধ্যে সার্জারি যেটা মিনিমাম ইনভেসিভ টেকনিক আমি ইউজ করছি, সেটাকে আমি বলবো ল্যাপারোস্কোপি। আর যেটা মিনিমাম ইনভেসিভ না, ওপেন করে করতেছে যেটা, তাহলে আমার হয়ে যাবে ল্যাপারোটমি। এখন তাহলে প্রিফিক্স কি কি প্রিফিক্স আমরা ইউজ করি, এগুলো তোমরা, তোমাদের কাছে খাতা রাখা ভালো, খাতা কলম, আমি যখন বলবো। যেমন এগুলো জানো, ম্যাক্সিমামই তোমরা জানো, তারপরে আমি একটু বলি। যেমন এনজিও, এনজিও মানে কি? এনজিও মানে রিলেটেড টু ব্লাড ভেসেল। আবার প্লাস্টি, প্লাস্টি হলো সাফিক্স, প্রিফিক্স হচ্ছে এনজিও আর সাফিক্স হচ্ছে প্লাস্টি। যেমন এনজিও প্লাস্টি, প্লাস্টি মানে টু মডিফাই ও রিশেপ। সেরকম কি অনেক প্রিফিক্স আছে, যেমন এনজিও তোমরা জানো রিলেটেড টু ব্লাড ভেসেল। আর্থ্রো, আর্থ, ARTHR, এটা রিলেটেড টু জয়েন্ট। হ্যাঁ, এছাড়া আছে বাই, কোলন, কোলোনোস্কোপি, কোলন তুমি চিন্তা করো, কোলন থেকে কোলোনো। তারপরে কল্প, রিলেটেড টু ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক, যেমন লাইক ভেজেনা। অথবা সিস্টো, সিস্টো রিলেটেড টু ব্লাডার, যেমন সিস্টোটমি, সিস্টেকটমি, সিস্টোস্টমি। হ্যাঁ, সিস্টো রিলেটেড টু ইউরিনারি, রিলেটেড টু দ্য ব্লাডার। যেমন এনসেফালো, জানো এটা তোমরা, এনসেফালো রিলেটেড টু দ্য ব্রেইন। অথবা গ্যাস্ট্রো, রিলেটেড টু গ্যাস্ট, রিলেটেড টু স্টমাক। অথবা হেপাট, হেপাট রিলেটেড টু লিভার। আবার হিস্টার, হিস্টার রিলেটেড টু ইউটেরাস, যেমন হিস্টেরোটমি, হিস্টেরেক্টমি। হ্যাঁ, অথবা লেপার, লেপার সম্পর্কে আমি একটু আগেই বললাম, দিস ইজ রিলেটেড টু অ্যাবডোমিনাল ক্যাভিটি। অথবা লোবো, রিলেটেড টু লোব, সেটা ব্রেনের লোবও হতে পারে, সেটা লাঙের লোবও হতে পারে। এছাড়া থাকতে পারে যেমন মায়ো, তোমরা জানো দিস ইজ রিলেটেড টু মাসল, যেমন মায়োলজি তোমরা পড়ছো। নেফ্রো রিলেটেড টু কিডনি। ওফর রিলেটেড টু ওভারি, যেমন ওফোরেক্টমি। অথবা অর্কিও রিলেটেড টু টেস্টিস, যেমন অর্কিড থেকে অর্কিওটমি। অথবা রাইনো রিলেটেড টু নোজ। অথবা থোরাকো রিলেটেড টু চেস্ট। এখন আমি যদি বলি ফ্যারিঞ্জিও, ল্যারিঞ্জিও,
এগুলা একসাথে মিশানো যায়। ল্যারেঞ্জিও ফ্যারেঞ্জিও ইসোফ্যাগোটমি, তাহলে কথাটার মানে কি হবে? এখানে তিনটা কথা একসাথে বললাম আমি। ল্যারেঞ্জিও, ফ্যারেঞ্জিও, ল্যারেঞ্জিও, ইসোফ্যাগটমি, ফ্যাগেক্টমি, কথাটার মানে কি হবে? একজন বলো দেখি। তো ল্যারেঞ্জিও, লেরিঞ্জিয়াল, লেরিংস, ফেরিংস এবং ইসোফ্যাগাসের মধ্যে যে ইনসিশন দেওয়া হবে, একটু হ্যাঁ কাটা হবে আর কি। হ্যাঁ, এটা তাহলে মানে এটা কম্বাইন্ডলি আমরা একসাথেও বলতে পারি। হ্যাঁ, তাহলে এখন এগুলো আমি যেগুলো বললাম সেগুলো তো প্রিফিক্স। এখন সাফিক্স কি কি আছে তোমরা জানো, বাংলায় উপসর্গ অনুসর্গ এগুলো পড়ে আসছো তাই না? আচ্ছা, যেমন সাফিক্স থাকতে পারে, যেমন সেন্টেসিস। সেন্টেসিস হচ্ছে সার্জিক্যাল পাংচার। যেমন আরেক এছাড়াও আছে কি কি থাকতে পারে, ক্ল্যাশিয়া। ক্ল্যাশিয়া মানে ক্রাশিং অথবা ব্রেকিং আপ। আচ্ছা, অথবা ডেসিস। ডেসিস হচ্ছে তোমার ফিউশন অফ টু পার্ট। হ্যাঁ, এগুলো তোমরা কিন্তু মনে রাখতে পারবে না, তোমরা যদি টার্ম গুলো শুধু লিখে রাখো পরবর্তীতে তোমরা পড়তে পারবা। যেমন সেন্টেসিস বললাম আমি, ক্ল্যাসিয়া বললাম, ডেসিস বললাম, আবার একটমি বললাম, সার্জিক্যাল রিমুভাল, একটমি, ECTOMY, একটমি। ওপসি, OPSY, যেমন লুকিং অ্যাট। হ্যাঁ, অস্কোপি। হ্যাঁ, অস্কোপি, নর্মালি ভিউ উইথ দ্য নর্মাল ভিউ, অথবা ভিউইং অফ নর্মালি উইথ স্কোপ, অথবা অস্টমি। অষ্টমী অথবা স্টমি, কথাটার অর্থ কি? সার্জিক্যালি ক্রিয়েশন অফ এনি হোল। যেমন তোমরা পড়বা যখন ইউরোথ্রোস্টমি, ইউরিথার মধ্যে একটা ছিদ্র তৈরি করা। তার মানে STOMY বা নামের শেষে OSTOMY দেখ, তাহলে বুঝতে পারবা যে এখানে সার্জিক্যালি কোনো হোল, কোনো ছিদ্র ক্রিয়েট করা হবে, তাহলে বোঝা যায় নামের শেষে। অথবা টমি, আমি এর আগেও বলছি যে মিন্স সার্জিক্যাল ইনসিশন। পেক্সি, পেক্সি শব্দটা তোমরা হয়তো শুনে শুনে শুনো ইন দ্য মিন টাইম। যেমন রাইট অ্যাবোমেনোপেক্সি, লেফট অ্যাবোমেনোপেক্সি, কথাটার মানে কি? অ্যাবোমোজামকে বডির রাইট সাইডের সাথে অথবা লেফট সাইডের সাথে ফিক্সড করে দেওয়া, সুচার দিয়ে ফিক্সড করে দেওয়া। তার মানে আমি যদি বলি কাউকে রাইট অ্যাবোমেনোপেক্সি, তার মানে কথাটা কি হবে? যে অ্যাবোমোজামকে বডির রাইট সাইডে, পেক্সি মানে টু ফিক্সড, তার মানে ফিক্স করে দিছি আমি, অথবা সিকিউ করা। ফিক্স সাধারণত ফিক্সে আমরা বেশি ব্যবহার করি। তাহলে রাইট অ্যাবোমেনোপেক্সি, রাইট সাইডে অ্যাবোমোজামকে ফিক্সড করে দিছি। লেফট অ্যাবোমেনোপেক্সি, লেফট সাইডে অ্যাবোমোজামকে ফিক্সড করে দিয়েছি। ওকে, এছাড়া আর কি থাকতে পারে? প্লাস্টি। প্লাস্টি যেমন এর আগে বললাম অ্যাঞ্জিওপ্লাস্টি। যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি, প্লাস্টি মিন্স টু মডিফাই অর রিশেপ সামথিং, টু মডিফাই রিশেপ। রেফি, রেফি মিন্স টু স্ট্রেন্থ, অথবা সাধারণত সুচার, ইউজুয়ালি কোনো কিছু স্ট্রেন্থ করা সুচারের মাধ্যমে। এখন এই যে আমি যে তোমাদেরকে প্রিফিক্স এবং সাফিক্স গুলো বললাম, এগুলো দিয়ে অর্গান ওয়াইজ আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দিই। যেমন তোমাদেরকে আমি যদি বলি, যেমন ইউরিনারি সিস্টেম। এখন ইউরেথ্রোপ্লাস্টি, কথাটার মানে কি হবে? ইউরেথ্রোপ্লাস্টি, স্যার ইউরেথ্রার মডিফাই করা স্যার। হ্যাঁ, ইউরেথ্রা মডিফাই করা। আচ্ছা, এখন আমি যদি বলি যে সিস্টেকটমি, ইউরিনারি সিস্টেমটা ধরে আমি আলোচনা করি। সিস্টেকটমি, সিস্টো কথাটা কার সাথে রিলেটেড? ব্লাডার। ব্লাডাইজেশন। তাহলে ব্লাডার ইনসেশন, ব্লাডার ইনসিশন দেওয়া। অথবা আমি যদি বলি যে নেফ্রোস্টমি, স্যার কিডনিতে ইনসেশন। নেফ্রো, হ্যাঁ, কিডনির মধ্যে নেফ্রন থাকে তাই না? নেফ্রোস্টমি ইনসিশন দেওয়া। অথবা ইউরেটার, অথবা সিস্টোস্টমি। স্যার ক্রিয়েশন অফ হোল, ওইখানে হোল ক্রিয়েট করা। আচ্ছা, অথবা আমি তোমাকে যদি বলি নেফ্রোটমি,
নেফ্রোস্টমি আর নেফ্রোটমি এই দুইটার মধ্যে পার্থক্য বলো দেখি। স্যার নেফ্রোস্টমি হচ্ছে স্যার কিডনির মধ্যে একটা হোল তৈরি করা, আর নেফ্রোটমি যেটা সেটা হচ্ছে কিডনিটাকে মানে কেটে ফেলা, স্যার ইনসিশন দেয়া স্যার। ইনসেশন দেওয়া, ফাইন। আচ্ছা, তার মানে বোঝা গেল যে আমরা যদি সাফিক্স এবং প্রিফিক্স গুলো যদি আমরা জানি, তাহলে যে কোনো একটা অপারেশনের নাম শুনে কিন্তু অর্ধেক বোঝা যায় যে এটা কোন ধরনের অপারেশন। আমাদের ম্যাক্সিমাম ভেটেরিনারিয়ান বা আমরা যেটা ভুল করি, আহ, যেটা আমাদের, তোমাদের যদি চিন্তা করো বাসায় অনেকের বা আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অনেক অপারেশন করা হয়, অনেক সময় আমরা অপারেশনের নাম দেখে বুঝতে পারি না যে আসলে এটা কোন ধরনের অপারেশন কি। এই জন্য তুমি যদি এই প্রিফিক্স এবং সাফিক্স গুলো তুমি যদি জানো, দেখো অনেক অর্গান আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু অনেক অর্গান সিস্টেম ওয়াইজ এর চেয়ে তুমি যদি সাফিক্স এবং প্রিফিক্স 10টা 12টা শিখে ফেলো, তাহলে তোমার জন্য আরো ইজি। এছাড়াও আছে। দুইটা হ্যাঁ, স্যার আর আচ্ছা, নোট করতে পারি না এই সেন্টেন্স হ্যাঁ, শুধু টার্মগুলো লিখে রাখো, আমি যেগুলো বললাম পরে তোমরা ডিটেলস এগুলো বলবো। হ্যাঁ, নোট করতে পারি না সেন্টেন্সিস। আচ্ছা, এটা তুমি নোট ডাউন করে রাখো, আমি ক্লাসের শেষে 5 মিনিট সময় দিব, তখন বলবা। এছাড়াও যেগুলো আছে সেগুলো সাফিক্স প্রিফিক্স এর বাইরে থাকে। এখন আমি যদি বলি কিডনি ট্রান্সপ্লান্টেশন, এটা তো নাম থেকে বোঝা যায় ট্রান্সপ্লান্টেশনটা মানে কি, তাই না? অথবা মনে করো যে রেনাল বায়োপসি, হ্যাঁ, এটা নাম দেখে তুমি বুঝতে পারবা আসলে কি। অথবা আমি যদি মনে করো যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করি, আমি আমি যদি বলি যে আহ, তোমার উম, মনে করো কথার কথা, টিউবোপ্লাস্টি, টিউবোপ্লাস্টি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। টিউব মানে ফেলোপিয়ান টিউব আর কি। হ্যাঁ, টিউবোপ্লাস্টি কথাটা, তাহলে প্লাস্টি তুমি যদি জানো তাহলে বুঝতে পারো যে ফেলোপিয়ান টিউবের মধ্যে যে সামথিং মডিফাই। হ্যাঁ, টিউবোপ্লাস্টি। আচ্ছা, অথবা আমি যদি বলি যে ওফোরক্টমি মানে কি, তার মানে ওফোর আমি তোমাদেরকে বলেছি, ওভারি। হ্যাঁ, ওফোরেক্টমি, তাহলে তোমার ইজিলি তুমি বুঝতে পারবা। হ্যাঁ, অথবা আমি যদি বলি যে হিস্টেরোটমি, হিস্টেরো হিস্ট্রি তো স্যার টিস্যু মিন করে। হিস্টেরো রিলেটেড টু ইউটেরাস। ইউটেরাস। হ্যাঁ, হিস্টেরোটমি আর হিস্টেরেক্টমি কি পার্থক্য? হিস্টেরোটমি হচ্ছে ইউটেরাসের মধ্যে ইনসিশন দেওয়া, আর হিস্টেরেক্টমি হচ্ছে রিমুভ করা, এক্সিশন করা, এক্সাইজ। যেমন ইউটেরাসে ব্লাডার, ইউটেরাসের মধ্যে টিউমার আছে, তাহলে ইউটেরাসটা আমি কেটে ফেলে দেব, তাহলে আমি সেটা করব হিস্টেরেক্টমি। আবার মনে করো সিজারিয়ান সি সেকশন করবো, সেখানে আমি কিন্তু ইউটেরাস কেটে ফেলে দিব না, ইউটেরাসটাকে ইনসিশন দিয়ে বেবিটা বের করে নিয়ে আসবো, তাহলে তোমার হিস্টেরোটমি, সেটা হিস্টেরোটমি করা হবে। ক্লিয়ার? তাহলে তোমরা এরকম প্রত্যেকটা অর্গান ওয়াইজ তোমরা যদি চিন্তা করো, তাহলে দেখা যাবে যে ইজিলি তোমরা বুঝতে পারবে। এই জন্য সাফিক্স এবং প্রিফিক্স এই জিনিসগুলো তোমরা খেয়াল করে পড়ে নিবা। আহ তো এছাড়াও তোমাদের আরেকটা, যেটা তোমরা হাইজিনে পড়ে আসছো, ড্রেসিং, ড্রেসিং কি পড়ছো তোমরা? ড্রেসিং সম্পর্কে কি পড়ছো? ব্যান্ডেজ এবং ড্রেসিং তোমরা পড়ে আসছো কিনা চ্যাপ্টারটা? একজন বলো তো দেখি। স্যার এমনি নর্মালি জানা হয় যে ড্রেসিং বলতে আপনার উন্ড বা এয়ার টাইপের অ্যাবনর্মাল ইয়াগুলান কেমিক্যালের সহায়তায় ওয়াশ আউট করা, আর ব্যান্ডেজ করা তো পরবর্তী কিন্তু ওয়াশিং। তোমরা ক্লাসিফিকেশন বা ড্রেসিং সম্পর্কে আইডিয়া, ড্রেসিং তো ম্যাটেরিয়ালস তোমরা দেখো না মনে হয়, আমি জানি না তোমাদের দেখানো হয়েছে কিনা। যেমন ফিল্ম ড্রেসিং, সিম্পল আইল্যান্ড ড্রেসিং, এগুলো কি তোমরা দেখছো? দেখো না? না স্যার, এগুলো দেখানো হয়নি। আচ্ছা, এনিওয়ে, এগুলো যদিও হাইজিনের বিষয়, হাইজিনে পড়ানোর কথা, আহ,
তারপর আমি একটু আইডিয়া দিই তোমাদেরকে। আমি যে প্রথমে যে দুইটা বিষয় আলোচনা করলাম তোমাদের সাথে, একটা হচ্ছে তোমার সার্জারি প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে আলোচনা করলাম, এবং সার্জারি কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে তোমাদের আমি ধারণা দিলাম। আর এটা এখন তোমাদের এই জন্য আমি বোঝার চেষ্টা করব এখন যে তোমরা কতটুকু পড়ে আসছো ড্রেসিং সম্পর্কে, কতটুকু জানো, তাহলে আমার সুবিধা হবে। কারণ ড্রেসিং পার্টটা থিওরি প্র্যাকটিক্যাল আমার দুই জায়গায় ইম্পর্টেন্ট। আমি কিছু কিছু থিওরির সাথে প্র্যাকটিক্যালও আমি কিছু কিছু আলোচনা করব। আর প্র্যাকটিক্যাল গুলো ম্যাক্সিমামই জিনিসগুলো তোমরা পড়ে আসছো। এখন আমি যখন উন্ড পড়াবো তোমাদেরকে, তার সাথে তোমার ড্রেসিং চলে আসবে, সার্জারির সাথে, যে কোনো সার্জারির সাথে ড্রেসিং চলে আসবে। এজন্য ড্রেসিং সম্পর্কে প্রথমে আজকে আজকে আমি একটু কথা বলতে চাই তোমাদের সাথে। এখন কতটুকু তোমরা জানো, এই জন্য আমি এই ক্লাসটা ইন্টারাকশন করব তোমাদের সাথে। আহ, যেমন উন্ড সম্পর্কে তোমরা জানো, আমাদের শরীরে বিভিন্ন ধরনের উন্ড হয়। এই উন্ডের প্রকার অনুযায়ী, বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী তার সাথে আমাদের ড্রেসিং জিনিসগুলো, ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়। তো ড্রেসিং করার জন্য তোমরা ড্রেসিং ম্যাটেরিয়াল জানো, ব্যান্ডেজ জানো, অথবা সিম্পল মনে করো অনেক সময় এই যে সিনাপ্লাস্ট, জাস্ট একটা টেপের মতো ভিতরে একটা ম্যাটেরিয়ালস লাগিয়ে দিই আমরা কোনো জায়গায় কেটে গেলে। তো এটা এটা আমরা দেখেছি হাইজিনে দেখানোর কথা। কিন্তু আমি কোন ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালস ইউজ করব, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার উন্ডটা কোন ধরনের। এখন মনে করো কারো এক জায়গায় কেটে গেছে কিন্তু ওখান থেকে ওজিং হচ্ছে না, ওখানে সিক্রেশন নেই, এটা এক ধরনের হতে পারে। কারো কেটে গেছে কিন্তু খুব র্যাপিড হিলিং হচ্ছে, জায়গাটা শক্ত হয়ে আছে, এটা আবার এক ধরনের হতে পারে। আবার কারো কারো মনে করো একটা জায়গায় কেটে গেছে, ওখানে তোমার হিলিং মানে যেখানে এখানে যে শুকাবে, যখন উপরে যদি কোনো কিছু দাও ওটা সহ শুকায় যাবে। অনেক সময় আমরা গজ বা ব্যান্ডেজ ব্যবহার করি, অনেক সময় দেখা যায় এটা এমন ভাবে ওই ক্ষত জায়গার সাথে লেগে যায় যে উঠানো একটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে ওটা আরেক ধরনের হতে পারে। আরেকটা, আরো কিছু কিছু ড্রেসিং উন্ড আছে, মনে করো তুমি সার্জিক্যাল একটা ইনসিশন দিলা, তোমার ধরে নিতে হবে একটা সার্টিন টাইম পর্যন্ত এখান থেকে তোমার ফ্লুইড বের হবেই। তাহলে এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেটা উন্ডে তোমরা পড়বা, সে অনুযায়ী আমাদের ড্রেসিং ম্যাটেরিয়ালস গুলো আমরা চুজ করে থাকি। সাধারণত আমরা ক্লিনিক্সে যে ড্রেসিং গুলো ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার ক্লিন ড্রেসিং, আরেকটা হচ্ছে তোমার সিম্পল আইল্যান্ড ড্রেসিং, আরেকটা হচ্ছে তোমার নন অ্যাডহিয়ারেন্ট ড্রেসিং, ময়েস্ট ড্রেসিং এবং অ্যাবজর্বেন্ট ড্রেসিং। আমি আবার বলি জিনিসগুলো কি কি। একটা হচ্ছে ক্লিন ড্রেসিং, আরেকটা হচ্ছে সিম্পল আইল্যান্ড ড্রেসিং, একটা হচ্ছে নন অ্যাডহিয়ারেন্ট ড্রেসিং এবং ময়েস্ট ড্রেসিং, আরেকটা হচ্ছে অ্যাবজর্বেন্ট ড্রেসিং। সিম্পল ফিল্ম ড্রেসিং, ফিল্ম ফিল্ম ড্রেসিংটা কি? ফিল্ম ড্রেসিংটা তোমরা তো অনেক সময় স্কচ টেপ দেখছো, জাস্ট লাইক স্কচ টেপ, ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালস। এটার সাথে সাধারণত বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, যেমন মার্কারি পলিইউরেথ্রেন মেমব্রেন কোটেড করা থাকে। মার্কারি পলিইউরেথ্রেন এটা টেপের সাথে লাগানো থাকে, যেটা ড্রেসিং ড্রেসিং করা হয়। আবার সিম্পল আয়রন ড্রেসিং তোমরা দেখছো, যেমন দোকানে পাওয়া যায় এক ধরনের লিকোপ্লাস্টের মধ্যে অথবা এক ধরনের পলিস্টারের মধ্যে মাঝখানে ছোট একটা ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, যেটা যে পায়ে অনেক সময় স্ক্র্যাচ হলে, হাতে অনেক সময় স্ক্র্যাচ করলে আমরা লাগাই। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিম্পল আইল্যান্ড ড্রেসিং। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার নন অ্যাডহিয়ারেন্ট ড্রেসিং, ময়েস্ট ড্রেসিং এবং অ্যাবজর্বেন্ট ড্রেসিং। এই জিনিসগুলো আসলে কি, এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তোমাদের। আহ এবং কোনটা কোথায় ইউজ করা হয় সেটাও একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। যেমন সিম্পল আইল্যান্ড ড্রেসিং যেগুলো, সেগুলো সাধারণত ব্যবহার করা হয় উন্ড যে জায়গাটা আমি সুচার দিয়েছি, প্রাইমারিলি ইন্টেনশন করার। প্রাইমারি ইন্টেনশন তোমরা এখন বুঝবা না, প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন,
হিলিং, সেগুলো তোমরা উন্ড যখন পড়বো তখন বুঝতে পারবা। তো কোন একটা উন্ড হলো যে উন্ডটা প্রাইমারি ইন্টেনশনে মনে করো ক্লোজ হচ্ছে, তার উপরে আমরা ব্যবহার করি। অথবা এই যে তোমার ড্রেসিং ম্যাটেরিয়ালস গুলো ইউজ করে, আমি যে বললাম যে এটা একটা টেপের মতো, মাঝখানে একটা প্যাড থাকে, সেটা সাধারণত সেলুলোজ ম্যাটেরিয়ালস থাকে। এই সেলুলোজ ম্যাটেরিয়ালস গুলো কি কি করে, সেটা হচ্ছে তোমার যে জায়গাটা কেটে গেছে ওখান থেকে যে ওজিং হবে, সামান্য একটু ফ্লুইডের মতো বের হবে, এই সেলুলোজ ম্যাটেরিয়ালটা সেই ওজিংটা অ্যাবজর্ব করবে। এটা হলো তার কাজ। আহ এছাড়া আর কি কি করা হয়, সাধারণত এগুলা 24 আওয়ার্স এর জন্য ব্যবহার করা হয়। আমাদের আরেকটা যেটা নন অ্যাডহারেন্ট ড্রেসিং, যেটা ইম্পর্টেন্ট। নন অ্যাডহারেন্ট ড্রেসিংটা মানে কি? তার মানে এটা এমন একটা ড্রেসিং ম্যাটেরিয়াল যেটা উন্ডের যেখানে আমি লাগাবো সেটা ওখান থেকে ট্যাগ হয়ে থাকবে না, লেগে থাকবে না, ওই হিলিং প্রসেসকে সাথে ইন্টারাপশন করবে না, ওটা যে জায়গাটা হিলিং হচ্ছে ওখানে ড্রেসিং ম্যাটেরিয়ালস লেগে থাকবে না। এজন্য এটাকে বলতেছি আমরা নট হেয়ারিং ড্রেসিং। এটা কিভাবে করা হয়, নন অ্যাডহিয়ারিং কেন হয়? এটা সাধারণত এটার মধ্যে সিলিকন ইউজ করা হয়, অথবা লিপিড কলয়েডের কিছু লেয়ার ব্যবহার করা হয়, অথবা পেট্রোলিয়ামের ইমালশন ব্যবহার করা হয়। এই যে তোমার জিনিসগুলো আমি বললাম যে সিলিকন, লিপিড কলয়েড ম্যাটেরিয়ালস, অথবা পেট্রোলিয়ামের যে ইমালশন ইউজ করা হয়, এই জিনিসগুলো তোমরা স্বাভাবিকভাবে জানো, এগুলো তো তোমার অ্যাবজর্ব হয় না, এগুলো লেগে থাকে, উন্ডের সাথে লেগে যাবে না, ট্যাগ হয়ে যাবে না। এজন্য এই ড্রেসিং ম্যাটেরিয়ালের সাথে ইউজ করা হয়। প্রিভিয়াসলি প্যারাফিন গজ ইউজ করা হতো, মানে গজের সাথে প্যারাফিন ব্যবহার করা যেত, কিন্তু এখন সেটা আর রিকমেন্ডেশন করে না, ওপেন উন্ডের জন্য প্যারাফিন গজকে রিকমেন্ড করে না। এজন্য এগুলো পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ড নেমেই পাওয়া যায়। তো তার মানে এটা ডিপেন্ড করবে যে আমি আমার যে উন্ডটা, যেই যেই উন্ডের টেন্ডেন্সি থাকবে যে হিলিং এর সময় বড় একটা এরিয়া উন্ড হয়েছে, আমার অনেক বড় সারফেস, সেই জায়গার ক্ষেত্রে আমি যদি এই নন অ্যাডহারেন্ট ড্রেসিং ম্যাটেরিয়ালসটা ইউজ করতে পারি। এছাড়া আরেকটা ড্রেসিং আছে, যেমন ময়েস্ট ড্রেসিং। ময়েস্ট ড্রেসিং এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, যেমন কোনগুলো আছে তোমার হাইড্রোজেল ড্রেসিং, আবার কোনটা আছে হাইড্রোকলয়েড ড্রেসিং। হাইড্রোকলয়েড, যদিও তোমার নামটা শুরু হয়েছে হাইড্রোকলয়েড দিয়ে, কিন্তু এগুলো পারপাস ভিন্ন। কিরকম? নাম হাইড্রো, নাম মনে হবে যে এটা ড্রেসিং ম্যাটেরিয়ালের সাথে পানি আছে, কিন্তু তা না। আসলে এই ড্রেসিং ম্যাটেরিয়ালস গুলোর সাথে কোনো ময়েশ্চার নাই, কিন্তু এগুলো যেটা করে, কোন একটা হিলিং এর হওয়ার জন্য ওই জায়গাটা কেমন ময়েস্ট আছে। ময়েশ্চার একটা ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। ময়েস্ট হলে জায়গাটা সফট হবে, আবার বেশি ময়েস্ট হলে আবার অসুবিধা আছে। যেমন কোন একটা জায়গায় কেটে গেলে সেখানে ধুইতে ড্রেস বলে যে অপারেশন করার পর বলে জায়গাটার মধ্যে পানি দিবেন না, গোসল করার পর সময় খেয়াল রাখবেন যাতে পানি না পড়ে। কিন্তু ময়েস্ট অ্যাকচুয়ালি আমাদের বডিতে ওখানে ময়েস্ট আসে, আমাদের স্কিনেও অনেক, তোমরা জানো যে সারফেসে ইভাপোরেটিং বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অনেক ছিদ্র থাকে, এখানে তোমার ময়েস্ট আছে। এটা কি করে, এই যে ড্রেসিং গুলো থাকে, এই যে পানি আমার সারফেসে, স্কিন সারফেসে যে ময়েস্ট আমার বডি থেকে আসতেছে, এটা যদি ইভাপোরেট না হয়ে যায়, ইভাপোরেশনকে বাধা দেয়। এই এই যে আমাদের ময়েশ্চার, যেটা যে ময়েস্ট তৈরি হচ্ছে, এটা আমার উন্ডের জন্য ইম্পর্টেন্ট। আবার আরেকটা যেটা বলতেছি আমি, হাইড্রোজেল ড্রেসিং। হাইড্রোজেল এটা হচ্ছে তোমার কোথায় আমরা ইউজ করি হাইড্রোজেল, এটা একটু ডিফারেন্ট। কখনো কখনো দেখা যায় কোন একটা জায়গায় উন্ড হয়েছে, কিন্তু জায়গাটা অনেক ডেড টিস্যু আছে, অথবা অনেক নেক্রোটিক টিস্যু আছে। এই নেক্রোটিক টিস্যু বা ডেড টিস্যু, এটা যখন তোমার হার্ড স্ট্রাকচার হয়ে যায়, এটা কেন হয়? সাধারণত ব্লাড সাপ্লাই ওখানে থাকে না, যার ফলে এটা হার্ড হয়ে যায়। তো
এই সিচুয়েশনে যেটা হয় সেক্ষেত্রে আমরা হাইড্রোজেল ড্রেসিং ইউজ করি। এই হাইড্রোজেল ড্রেসিং ইউজ করলে কি কি সুবিধাটা কি? হাইড্রোজেল ড্রেসিংটা ইউজ করলে এখানে হাইড্রোজেল ডোনেট ওয়াটার টু দ্য ডেড টিস্যু অর নেক্রোটিক টিস্যু। এখন এই যে ডেড টিস্যু বা নেক্রোটিক টিস্যুর মধ্যে যদি আমি ময়েশ্চার বা ওয়াটার যদি আমি সাপ্লাই দিই, সুবিধাটা কি হবে? সুবিধা আছে। সুবিধা হচ্ছে এই যে যেটা ডেড হয়ে গেছে, নেক্রোটিক হয়ে গেছে, সেটা নরম হবে, অটোলাইসিস হইতে সুবিধা হবে, বডি অটোলাইসিস করার জন্য এটা ইজি হবে। এটা হচ্ছে মোটামুটি এগুলো তোমরা পড়ে আসছো, আমি জাস্ট একটু এমনি রিভিউ করলাম। রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এই জিনিসগুলো জানো। হ্যাঁ, যখন আমরা অপারেশন করব, অপারেশনের পরে বলে যে স্টিচের পরে তুমি এই ড্রেসিং ম্যাটেরিয়ালসটা দিয়ে দাও, অথবা আমি বলে দিলাম যে তোমার সিনাপ্লাস্ট বা সিনসিনপ্লাস্ট এটা লাগাই দাও। এখন সিনাপ্লাস্ট বা এর মধ্যে কি থাকে, এটা কোন ধরনের ড্রেসিং ম্যাটেরিয়ালস, তুমি যদি না জানো তাহলে অ্যাপ্লিকেশন তুমি এটা কি ম্যাটেরিয়ালস কিভাবে তৈরি হয়েছে, এটা কোন পারপাস ইউজ করা হয়, এটা তুমি যদি না জানো তাহলে তোমার অ্যাপ্লাই করতে পারবা না, ভুল জায়গায় অ্যাপ্লাই হবে। যেমন মনে করো ময়েস্ট ড্রেসিং এর জায়গায় আমি যদি ময়েস্ট উন্ডের ক্ষেত্রে হাইড্রোজেল দেই, তাহলে ভালো হবে না। হাইড্রোজেল ড্রেসিং দিতে হবে কোথায়? যেখানে তোমার ড্রাই উন্ড আছে অথবা নেক্রোটিক টিস্যু আছে। হ্যাঁ, তার মানে যে কোনো জায়গায় কোনো সময় দেখা যায় যে অনেক পুরাতন উন্ড হয়ে হয়ে গেছে, অথবা একটা জায়গায় ক্র্যাশ জমে প্রচুর জায়গায় ক্র্যাশ হয়ে আছে, নেক্রোটিক টিস্যু আছে, বুঝতে হবে যে তাহলে এখানে মেডিকেশনও করতে হবে, প্লাস আমি যে ড্রেসিং ম্যাটেরিয়ালসটা ইউজ করতে হবে সেটা আমার অবশ্যই হাইড্রোজেল ড্রেসিং ম্যাটেরিয়ালসটা ইউজ করতে হবে। Anyway, যেটা হোক, এই ড্রেসিং ম্যাটেরিয়ালস গুলো তোমাদের তোমাদের তোমরা পড়বা। এখন তোমাদের কিছু কোশ্চেন আমি দিব, সেগুলো তোমরা সলভ করবা। এই যে সার্জারি পড়াইলাম, অল্প একটু ধারণা দিলাম। হেয়ার ইমপ্ল্যান্ট, মানুষের টাক মাথা, চুল নাই, হ্যাঁ, তাদের মাথায় কিন্তু চুল ইমপ্ল্যান্ট করা সম্ভব। তাহলে এটা কোন ধরনের সার্জারি? এটা একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এটা করে এটা যেমন আমি তোমাদেরকে এক্সাম্পল দেই। কোরিয়াতে হেয়ার ইমপ্ল্যান্ট করে, এক একটা হেয়ার ইমপ্ল্যান্ট করার জন্য তারা $5 করে নেয়। তার মানে তুমি যদি 10টা চুল লাগাও তাহলে তোমার $50 নিবে। এটা অনেক স্টেপ বাই স্টেপ করে। আচ্ছা, এবং যেমন কসমেটিক সার্জারি সম্পর্কে তোমাদেরকে বললাম। এটা উম, আহ, সারা ওয়ার্ল্ড এই বিউটিফিকেশনের জন্য প্রচুর টাকা ব্যয় করে। এবং আমি যদি এক্সাম্পল দেই যে সবচেয়ে বেশি কারা করে, সবচেয়ে বেশি এই কসমেটিক সার্জারি হয় কোরিয়াতে। এমনও হয় কসমেটিক সার্জারি ফর দ্য বিউটিফিকেশন। হয়তো তুমি কোরিয়াতে গেলা, পাসপোর্টে তোমার ছবি লাগানো থাকে, ওখানে এমনই কসমেটিক সার্জারি করা হলো, তোমার চোখটা রিশেপ করলো, নাক ঠিক করলো, গাল হয়তো উঁচু আছে সেটাও ঠিক করে দিল। তো তুমি যে পাসপোর্টের ছবি নিয়ে ঢুকছো, যখন নাকি তুমি রিটার্ন করবা, অনেক সময় এটা হয় যে পাসপোর্টের ছবির সাথেই তোমার অনেক ভেরিয়েশন হয়। তখন কাস্টমসে বা তোমার পাসপোর্ট যারা চেক করে তারা কনফিউজড হয়ে যায় যে এটা একই ব্যক্তি কিনা। হ্যাঁ, তার মানে কসমেটিক সার্জারি যেগুলো সেগুলো এখন অনেক লেভেলে চলে গেছে। অ্যানিমেলের ক্ষেত্রে করা হয়। অ্যানিমেলের ক্ষেত্রে তোমরা জানো যে ডকিং অফ দা টেল ইন ডগ, এটা বাংলাদেশি হয়। আহ, অনেক অনেক ডিস্ট্রিক্টে আমার অনেক স্টুডেন্ট আছে কিছু, তারা বিভিন্ন জায়গা থেকে তারা কল পাচ্ছে যে যাদের ডকিং করে আসে জাস্ট ফর বিউটিফিকেশন। তো একটা থাকলো যে হেয়ার ইমপ্ল্যান্ট করা হয়, এটা কোন ধরনের সার্জারি, কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? হার্ট ভালভ, হার্টের যে ভালভ আছে, এই ভালভ যেটা কৃত্রিম ভালভ, হ্যাঁ, সে ভালভ যদি আর্টিফিশিয়াল ভালভ যদি তোমার ওখানে সেট করা হয়, তাহলে এটা কোন ধরনের সার্জারি, এটা তোমরা বের করবা। তাহলে দুইটা হলো, একটা হলো তোমার হেয়ার ইমপ্ল্যান্ট, এটা কোন ধরনের সার্জারি, আরেকটা আমি বলছি যে হার্টের ভালভটা তুমি যদি রিপ্লেস করো, এটা কোন ধরনের সার্জারি। দুইটা। আরেকটা যেটা পড়বা যে আহ আমরা যে তোমার ড্রেসিং ম্যাটেরিয়ালস সম্পর্কে তোমাদের পড়ালাম। হ্যাঁ,
এই ড্রেসিং ম্যাটেরিয়ালস এর থেকে তোমরা একটা জিনিস বের করবা যে তোমরা আমাদের দেশে দোকানে অ্যাভেলেবেল কি কি ড্রেসিং ম্যাটেরিয়ালস পাওয়া যায়? এক সপ্তাহ সময় তো তোমাদের, অনেক সময়। কি কি ড্রেসিং ম্যাটেরিয়ালস পাওয়া যায়? এমন না যে তুমি সার্চ করলা, আমি বলবো যে আমার দেশে কি কি পাওয়া যায়। আহ, তোমরা সেটা বের করবা যে অ্যাকচুয়ালি যে হাইড্রোজেলের কথা বললাম, যে হাইড্রোজেল ড্রেসিং কি আছে, অথবা সিম্পল আইল্যান্ড ড্রেসিং আছে কিনা, অথবা ফিল্ম ড্রেসিং আসলে আছে কিনা। তুমি যদি জানো যে কি কি পাওয়া যায়, তখনই তো তুমি প্রেসক্রিপশন করতে পারবা। তাছাড়া তো প্রেসক্রিপশন লিখতে পারবে না, বললে তো ওনার তো নিয়ে আসতে পারবে না। তাহলে এই তিনটা জিনিস থাকলো তোমাদের। একটা হচ্ছে হার্ট ভালভ রিপ্লেসমেন্ট কোন ধরনের সার্জারি, হেয়ার ইমপ্ল্যান্ট কোন ধরনের সার্জারি, আর কি কি ড্রেসিং ম্যাটেরিয়ালস আমার দেশে পাওয়া যায়। হ্যাঁ, আমার দেশে পাওয়া যায় সেই ড্রেসিং ম্যাটেরিয়ালস গুলো পাঁচটা পাঁচটা নাম তোমরা কালেকশন করবা। ওকে। আর আমার ইমেইলে এখন মেইল করো না, আমি রিপ্রেজেন্টেটিভকে একটা মেইল আইডি দিয়ে দিব। কারণ অনেক স্টুডেন্ট তোমরা মেইল করলে যাতে সবগুলো এক জায়গায় জমা হয়, আমি যাতে বুঝতে পারি যে কারা কারা মেইল করছো। মেইল করার সময় যেটা করবা, ডেফিনেটলি সাবজেক্ট লিখবা যে সার্জারি হোমওয়ার্ক। আচ্ছা, আমি জাস্ট অ্যান্সার গুলো লিখলেই হবে, জাস্ট সিম্পল একটা অ্যান্সার লিখবা। মেইল করার সময় অনেকে তোমরা সাবজেক্ট লেখো না। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে যে অবশ্যই অ্যাপ্রোচিং থাকতে হবে। হ্যাঁ, এবং তোমার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো থাকে সেগুলো যেন থাকে, যাতে আমি বুঝতে পারি মেইলটা কে করেছে সেটা। তো ঠিক আছে, আজকে খুবই প্রিলিমিনারি আলোচনা। আমরা আসলে চ্যাপ্টার ওয়াইজ, নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ চলে যাব। আজকে আমরা যেগুলো আলোচনা করলাম সামান্য, সেটা হচ্ছে সার্জারি ক্লাসিফিকেশন সম্পর্কে একটু কথা বললাম, ধারণা দেওয়ার চেষ্টা করলাম। 2 নম্বর হচ্ছে যে কিছু সাফিক্স এবং প্রিফিক্স এগুলো আলোচনা করলাম, এবং এগুলো দিয়ে কিভাবে একটা সার্জারি বোঝা যায়, কোন ধরনের ক্যাটাগরি সার্জারি সেটা অনেকটাই বোঝা যায়, সেটাও বুঝতে পারলাম। আরেকটা যেটা ড্রেসিং সম্পর্কে তোমাদের অল্প সামান্য একটু ধারণা দিলাম, যেহেতু তোমরা এটা পড়ে আসছো হাইজিনে, সেহেতু এখানে আমি ডিটেলস আলোচনায় যাইনি। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো, 5 মিনিটস। আচ্ছা স্যার, আমরা যে অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস গুলা লিখবো ড্রেসিং এর, হ্যাঁ বলো। এগুলা কি যেগুলা জেনেরিক নেম আসবে এগুলা লিখবো নাকি ব্র্যান্ড নেম লিখবো? দুইটাই লিখবা। মনে করো হাইড্রোকলয়েড ড্রেসিং, তাহলে হাইড্রোকলয়েডের আন্ডারে একটা নাম লিখলা। ঠিক আচ্ছা, আছে, এরকম। ঠিক আছে স্যার। আচ্ছা, সার্জিক্যাল গজ যেটা বাজারে পাওয়া যায় আর এমনি গজের মধ্যে কি পার্থক্য বলো তো দেখি, দোকানে যে পাওয়া যায়। তুমি যদি গজ লেখো আর সার্জিক্যাল গজ লেখো, তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য হবে? হাইজিনে পড়ে আসছো। স্যার স্টেরিলাইজেশনের বিষয়টা আসবে। হ্যাঁ, এটা কি পাওয়া যায় বাজারে? জি স্যার, সার্জিক্যাল গজ তো পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে পাওয়া যায় বলো তো দেখি। স্যার এটা তো মনে হয় প্যাকেট ফর্মেই থাকে, হ্যাঁ, ফাইন। প্যাকেট করাই। এটা ছোট ছোট গজ, প্রত্যেকটা গজ সিল করা থাকবে প্যাকেটের মধ্যে। তার মানে ওটা লেখা থাকবে যে স্টেরিলাইজড, সার্জিক্যাল গজ স্টেরিলাইজড। তার মানে বোঝা যাবে এটা স্টেরিলাইজ করা, এবং অবশ্যই সিল করা থাকবে। এটা সার্জিক্যাল গজ। আরেকটা গজ যেটা রোল করা থাকে অনেক বড় বড়, এটা কিন্তু লেখা থাকবে না, স্টেরিলাইজ করা যে এটা লেখা থাকবে না। তার মানে স্টেরিলাইজ এই কথাটা যদি না লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা স্টেরিলাইজ করা না, এটা নর্মাল গজ। হ্যাঁ, পার্থক্য এখানে। অনেক সময় ভুল করে দেখা যায় যে সার্জিক্যাল গজ ইউজ না করে নর্মাল যে গজ আছে যেটা স্টেরিলাইজ করা না, সেটা দিয়ে আমরা দেখা যায় যে
সার্জারিতে আমরা ইউজ করতেছি, উন্ডি ইউজ করতেছি, এটা কিন্তু ভালো না, এটা অসুবিধা হতে পারে। এই জন্য সার্জিক্যাল গজই আমার ব্যবহার করতে হবে। তার মানে জানো তোমরা এগুলো পড়ে আসছো, বুঝতে পারছি। ওকে, সার্জিক্যাল গজ যদি না থাকে আমাদের, তাহলে গজ যেটা আছে সেটাকে আমরা সার্জিক্যাল গজ বানাইতে পারবো না। জি স্যার। নর্মাল যে গজ পাওয়া যায় সেটাকে আমরা সার্জিক্যালি উন্ডে ব্যবহার করার জন্য উপযোগী বানাতে পারবো কিনা? জি স্যার, পারবো স্যার। করবো আমরা স্যার ডিসইনফেক্টেন্ট বা স্যার এখানে অ্যান্টিসেপ্টিক ব্যবহার করব। মানে অ্যান্টিসেপ্টিক কেন ইউজ করবো? অ্যান্টিসেপ্টিক তো সেপসিসের জন্য, ওটা তো স্টেরিলাইজড হবে না। স্যার হট ওয়াটার এ যদি আমরা হট ওয়াটার করলে কি স্টেরিলাইজ হবে? অটোক্লেভ করতে হবে স্যার 121। হ্যাঁ, অটোক্লেভ করতে হবে। অটোক্লেভ করার পরে গজটা তো ভিজা থাকবে, তখন আমি কি করব? তখন অটোক্লেভ করলা এটা তো ভিজা থাকবে, অটোক্লেভ করার কি জিনিসটা ময়েস্ট থাকে না? হট এয়ার ওভেন, জি স্যার জি হ্যাঁ, পরে কি করব? হ্যাঁ, বলতেছিল একজন। হট এয়ার ওভেনে স্যার এটাকে আল্ট্রাভায়োলেট রে ইউজ করা যেতে পারে। আল্ট্রাভায়োলেট রে নাই আমাদের, মনে করো। মানে ইজি চিন্তা করো যে তুমি সার্জন, তোমার একটা ইভি নাই। আমরা যেটা করব, এই যে অনেক বড় বান্ডেল থাকে যে গজটা ছোট ছোট করব কেটে। যে সার্জিক্যাল গজ তোমরা দেখবা প্যাকেট যদি খুলো ছোট ছোট প্যাকেট করা থাকে। এটা পুরাটা রোলটা না দিয়ে এটা ছোট 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 আমরা ছোট হবে আমার একটা থেকে। ওটা যদি আমি স্টেনলেস স্টিল কোনো একটা পাত্রের মধ্যে দিয়ে স্টেরিলাইজ করে, তারপরে তো ভিজা থাকবে, এটা হট এয়ার ওভেনে দিয়ে রাখতে হবে। হট এয়ার ওভেন তো এটা ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে আমি এটা ব্যবহার উপযোগী করতে পারবো। এটা করা সম্ভব, এটা আমরা করি। আহ, তার মানে কটন কি করতে পারবো? কটন কি করবো আমরা? কটন কটন কি স্টেরিলাইজ পাওয়া যায়? কটন এটা স্যার তোমরা কি জানেন না? আচ্ছা, কটন কটন বিভিন্ন ধরনের কটন পাওয়া যায়, তোমরা হাইজিনে পড়ছো, সিনথেটিক কটন পাওয়া যায়। কটন তো আসলে ন্যাচারাল হওয়ার কথা, কিন্তু গার্মেন্টস কটন আছে, সিনথেটিক কটন আর কি। তারপরে ন্যাচারালি যে কটন আছে, হ্যাঁ, পাওয়া যায়, স্টেরিলাইজ পাওয়া যায়, ম্যাক্সিমামে তোমার নন স্টেরিলাইজ। এগুলো আমরা 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 সাধারণত ড্রাই কটন ইউজ করি না। আমরা ড্রাই কটন ইউজ করি যদি ব্যান্ডেজ তৈরি করি, যেমন কটন প্যাড এরকম দিয়ে তৈরি করি, সেটা আগে আমরা গজ দেই, তারপরে কটন দেই, তারপরে গজ দেই, এরকম স্যান্ডউইচের মতো। আহ এটা সাধারণত ড্রেসিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করি, কিন্তু সার্জিক্যাল কোনো উন্ডে যখন আমি কোনো অপারেশন করব, সেখানে যে আমি কটন গুলো ইউজ করব, এই কটন গুলোর আমরা ড্রাই কটন ইউজ করি না। সেখানে আমরা ইউজ করি স্টেরিলাইজ করা কটন, যেটা সেটা গরম পানিতে দেই, গরম পানিতে দিয়ে বা পানিতে সোকিং করে, যদি স্টেরিলাইজ করা থাকে নরমাল পানিতে সোকিং করি, সোকিং করে চিপে তারপরে কোনো জায়গায় যদি পরিষ্কার করতে হয় করি। কারণ ড্রাই কটন যদি আমরা ব্যবহার করি তাহলে কটন ফাইবার গুলো লেগে থাকবে, উন্ডে লেগে থাকবে, যেটা তোমার উন্ড হিলিং এ হ্যাম্পার করবে। হ্যাঁ, এজন্য আমরা যেটা করি যে এটা ময়েস্ট, যেটা সোকিং করার পরে পরিষ্কার করে তারপরে আমরা এই জায়গাটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে তোমরা কোশ্চেন করবা, কোশ্চেন করলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারতেছো, আদারওয়াইজ আমি বুঝবো যে বুঝতে পারো নাই তোমরা। স্যার ফিল্ম ড্রেসিংটা বেসিক্যালি কোন সময় কিসের অনেক শব্দ হচ্ছে তোমার, মাইক্রোফোন কারটার জন্য। হ্যাঁ, হ্যাঁ, কি বলতেছিলে বলো। স্যার মাইকিং করতেছে তো
এখন শোনা যাচ্ছে? তাহলে পরে করো, এটা শব্দ শোনা যাচ্ছে অনেক। তোমরা সবাই একটা কাজ করবা, তোমরা সবাই কিছু জিনিস কিনবা সার্জারির জন্য। সার্জারি আসলে হাতে কলম ছাড়া হয় না। তোমরা সিজর কিনবা, ছোট দেখে একটা সিজর কিনবা, আর একটা কিনবা তোমরা ব্লেড, তোমার নিডেল হোল্ডার, নিডেল হোল্ডার কিনবা, আর নিডেল কিনবা। নিডেল মানে সুচার করার জন্য, সেলাই করার জন্য যে নিডেল, সেটা কিনবা। এই তিনটা জিনিস তোমরা কিনবা। আর কিছু সুচার, সুচার ম্যাটেরিয়ালস হিসেবে বাসায় যে সেলাই করার জন্য যে সুতা, সেই সুতা থাকলে হবে, অসুবিধা নেই। এই এই কয়টা জিনিস তোমরা হাতের কাছে রাখবা। একটা হলো সিজার, একটা তোমার নিডল হোল্ডার, আর হচ্ছে নিডল। এটা এটা সবার কাছে তোমার খুব বেশি লাগবে না, খুব অল্প টাকায় পাওয়া যাবে। এই তিনটা জিনিস তোমরা কালেকশন করে রাখবা। ওকে, আমি প্র্যাকটিক্যালও শুরু করব এই অনলাইনে, দেখতে পারবা তোমরা, যাতে খোলার পরে তোমাদের বড় একটা চাপ হবে প্র্যাকটিক্যাল গুলো নিয়ে। কারণ সার্জারিতে অনেক প্র্যাকটিক্যাল, আর তোমাদের অনেকগুলো গ্রুপ, সেগুলো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এজন্য আগেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দিবা বাসায়। ক্লিয়ার আমার কথা? জি স্যার। সবাই কালেকশন করবা। তো আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই, যতদূর বুঝতে পারলাম। স্যার সেন্টেসিসটা আসলে কি? সেন্টেসিস হচ্ছে সার্জিক্যাল পাংচার, স্ট্যাব, সার্জিক্যাল স্ট্যাব। আমি যখন পড়াবো, যখন কোনো সার্জিক্যাল প্রসিডিওর পড়াবো, তখন তখন আমি বলবো যে যেমন ল্যাপারোসেন্টেসিস যদি কথাটা বলে, তারপরে ওখানে স্ট্যাব ইনসিশন দিতে হবে, এটা পাংচার করতে হবে। অথবা মনে করো তোমার কোন একটা ব্লাডারে আমি পাংচার করতে চাই, তাহলে ওটা হবে সেন্টেসিস। অথবা তোমার আহ, মনে করো সিস্ট, হ্যাঁ, সিস্ট সম্পর্কে যখন পড়াবো তখন দেখা যাবে যে ওখানে এই টার্ম গুলো আমি বলবো, তখন বুঝতে পারবে যে ওখানে একটা পাংচার করতে হবে। এছাড়া স্যার আরো স্যার একটমিটা কি বলছিলেন? একটমি মিন্স এক্সিশন, রিমুভ। আচ্ছা স্যার। এই টার্ম গুলো এখন তোমরা পড়বা, অথবা আগের ব্যাচে যারা আছে তাদের কাছে, তারা যেগুলো নোট করে সেখান থেকেও দেখতে পারো, আগের ক্লাস লেকচার গুলো ফলো করতে পারো। অথবা এখন আমি যেই টার্ম গুলো বললাম, সমস্ত টার্ম এগুলো তোমরা ইচ্ছা করলে যেগুলো খাতায় লিখে রেখেছো সেগুলো তোমরা ডিটেলস, ইন্টারনেটে এখন সুবিধা আছে, পড়তে পারবা, গুগল বুক থেকে পড়তে পারবা। স্যার ফিল্ম ড্রেসিংটা কোন ক্ষেত্রে করব আমরা? ফিল্ম ড্রেসিংটা অ্যাকচুয়ালি আমাদের সার্জারিতে কম ইউজ করি আমরা, তবে ফিল্ম ড্রেসিংটা আমি এক্সাম্পল দেই। অনেক সময় দেখবো নতুন জুতা পরলে পায়ের গোড়ালিতে ওখানে তোমার ব্লিস্টার, ফোসকা পড়ার মতো একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়। তুমি আমাদের দেশে কম ইউজ করা হয়, তখন দেখবা পায়ে যদি ওখানে একটা তোমার এই যে সিনাপ্লাস্ট, যেটা লিকোপ্লাস্টের মতো দেখতে, লাগাইলে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ওটা লাগাইলে হয়তো খারাপ দেখা যাচ্ছে, তাহলে এমন ভাবে ওরা লাগায় বাইরে যে স্কিনের কালারের মতো বোঝা যায়, তখন এখানে একটা টেপের মতো ব্যবহার করে। অথবা অথবা আরেকটা যেটা করে, যেটা তোমার ফিমেল ওরা বেশি ইউজ করে, কখনো দেখা যায় যে গালে বা মুখে কোনো একটা জায়গা ছোট, একটা জায়গা তোমার ছোট্ট একটা অ্যাবসেসের মতো হয়েছে, অথবা মনে করো ছোট একটা স্পটের মতো যেখানে ইনফেকশন আছে। তো এইটা, এখানে তুমি যদি একটা অন্য কালারের একটা লিউকোপ্লাস্ট অথবা মাইক্রোফোন লাগাও, দেখতে খারাপ দেখা যায়। কিন্তু এটা যদি ট্রান্সপারেন্ট কোনো কিছু লাগিয়ে দাও, তাহলে জিনিসটা প্রোটেকশন থাকবে, তোমার দেখতে ভালো লাগবে। সেই ক্ষেত্রে তোমার ফিল্ম ড্রেসিং ইউজ করা হয়। বুঝতে পারছো তুমি?
হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। স্যার ময়েস ড্রেসিংটাই কি হাইড্রোজেল ড্রেসিং? কোনটা? ময়েস ড্রেসিংটাই হাইড্রোজেল ড্রেসিং? হ্যাঁ, ময়েস্ট ড্রেসিং এটা, হ্যাঁ হাইড্রোজেল ড্রেসিং এটা। ময়েস্ট ড্রেসিং কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো হাইড্রোকলয়েড, একটা হলো হাইড্রোজেল। এগুলো পড়ে আসছো মনে হয় তোমরা, এগুলো রিভিউ করবা এসের থেকে, হাইজিন থেকে রিভিউ করবা, ওখানে যে ড্রেসিং পড়ানো হয়েছে বা ওটার মধ্যে তোমরা পেয়ে যাবে আমার মনে হয়। তো আমার মনে হয় ঠিক আছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার গুলো পড়তে, যে তোমরা লিখে রাখবা, নেক্সট ক্লাসে আমাদের সাথে আলোচনা করতে পারো। আর যেদিন ক্লাস ওদিনটা তোমরা ওদিনই শেষ করে ফেলবা। এটা যদি জমিয়ে রাখো পরবর্তীতে খুবই ইজি, আমি যেগুলো পড়াবো ভেরি ইজি, কোনো জটিল কোনো কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যদি জিনিসগুলো জমাইতে থাকো, আমার মতো তো আরো অনেকগুলো ক্লাস হচ্ছে, এটা পরবর্তীতে যেটা অসুবিধা হবে, তখন হয়তো আমি একটা জিনিস বললাম, তখন এই জিনিসগুলো মনে থাকবে না তোমাদের। এটা প্রত্যেকে যেটা করবা, প্রত্যেকে তোমরা লেখার চেষ্টা করবা, অন্তত হেডিং গুলো লেখার চেষ্টা করবা। আর আমি আবার বলি যে আমারটা কিন্তু মুখস্থ বিদ্যা কম, তুমি বুঝছো কিনা এটা হলো বিষয়। তুমি যদি বুঝতে পারো তুমি লিখতে পারবা, আর তুমি যদি বুঝতে পারো আরেকজনকে বুঝাইতে পারবা। হ্যাঁ, এজন্য এত মুখস্থ দরকার নেই, এখানে খুবই প্র্যাকটিক্যাল। এটা থিওরি প্র্যাকটিক্যাল, যেগুলো একদম আমাদের বাস্তবে কাজে লাগে, ঠিক সেই জিনিসগুলো, যেমন আমরা ক্লিনিক্সে যেগুলো সবচেয়ে বেশি কাজে লাগে, সেই জিনিসগুলোই আমরা বেশি এমফেসিস দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা বেশি হবে আমাদের। ঠিক আছে, তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।